কি করছেন কি আমার কথা শেষ হওয়ার আগেই আদনান ওর এক আঙুল আমার ঠোঁটের উপর রাখে। তারপর ওর বৃদ্ধা আঙুল দিয়ে আমার ঠোঁটে স্লাইড করতে শুরু করে, আর আমি কিছুটা কেঁপে উঠি। আদনান আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে এগোচ্ছে। ও আমার অনেক কাছে চলে এসেছে। আদনানের ঠোঁট থেকে আমার ঠোঁট মাত্র 2 ইঞ্চি দূরত্বে। উফ, ভাল লাগে না। কখন থেকে এই ভারী লেহেঙ্গা পরে বসে আছি, আমার আর ভালো লাগছে না। ধুর। ওহ, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয় নাই। আমি আরোহী খান জাহ্নবী। সবাই বলে আমি নাকি অনেক দুষ্টু, যার সাথে বিয়ে হবে তার জীবন নাকি তেজপাতা বানিয়ে দিব। আর আমি সবেমাত্র ইন্টার পাস করেছি। আম্মু আর আব্বুর জোড়াজুড়িতে বিয়ে করতে বাধ্য হই, আর এখন বাসর ঘরে বউ সেজে বসে আছি। অনেকক্ষণ হলো, কিন্তু আমার বরটার দেখা পেলাম না। ধুর। বিয়ের আগে একবারও তাকে দেখিনি। আম্মু আর মামি বলেছে বিয়ের পর একবারই দেখব, তাই তার নাম ছাড়া তার ব্যাপারে কিছুই জানি না। ও হ্যাঁ, তার নাম হচ্ছে আদনান আসিফ। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। দেখলাম একটা ছেলে ভিতরে এসে দরজা বন্ধ করছে। আমার বুঝতে দেরি হলো না, এটা আসিফ। আমার ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি কিছুটা কাঁপছি। সে আস্তে আস্তে আমার কাছে আসছে। আমার কাঁপাকাঁপিও বেড়ে যাচ্ছে। হঠাৎ সে আমার হাত অনেক জোরে চেপে ধরে, আমাকে খাট থেকে নামিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। তার কাণ্ড দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি আস্তে আস্তে মুখ তুলে তার দিকে তাকালাম। তার মুখটা কিছুটা পরিচিত লাগছে। না, কিছুটা না, অনেকটাই পরিচিত লাগছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। আর আমি এতক্ষণ অবাক হয়েই তার দিকে তাকিয়েছিলাম। সে আমার দিকে খুব রাগী চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে। চোখে যেন আগুন জ্বলছে। তার চোখ দুটো লাল হয়ে আছে। আমার জন্য স্পষ্ট ঘৃণা দেখা যাচ্ছে তার চোখ দুটোতে। সে এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি তখন ফ্লোরে পড়েছিলাম। সে এগোচ্ছে দেখে আমি ফ্লোরে বসেই 2 হাত দিয়ে পিছাচ্ছি। সে এগিয়ে এসে আমাকে এক টানে দাঁড় করিয়ে আমার 2 হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরল। সে আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমার অনেক বেশি ভয় লাগছে। তার মুখটা আমার মুখের অনেক কাছাকাছি। তার গরম নিঃশ্বাস আমার নাকের উপর পড়ছে। সে আস্তে আস্তে তার মুখটা আমার কানের কাছে এনে বলল, জান। তার কথা শুনে আমি তো অবাক, কারণ আমার নাম জাহ্নবী, আর শর্ট করে জান একজনই ডাকতো, কিন্তু সে তো। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি, আর সে ডেভিল স্মাইল দিয়ে তার এক ভ্রু উপরে করে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, কি হলো জান? আমাকে চিনতে পারোনি? আদনান। এই তো আমার জানটা আমাকে চিনতে পেরেছে। ভয়ে আমার হাত পা কাঁপছে, কিছু বলার সাহস পাচ্ছি না। আ- 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 আদ- আ- আদ- আ- আদনান, তুমি কিভাবে? কি ভেবেছিলে জান এত সহজেই আমার কাছ থেকে পালাতে পারবে? আমি যা চাই তা পেয়েই ছাড়ি, বুঝলে জান? এত সহজ নয় আদনানের কাছ থেকে পালানো, বুঝলে পিচ্ছি? ওয়েলকাম টু দ্য হেল জান। আজকের পর থেকে তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার হুকুমে চলবে। তুমি প্রতিটা মুহূর্তে নিজের মৃত্যু কামনা করবে। কিন্তু আমি যে তোমাকে এত সহজে মরতে দিব না জান, কারণ আমি যে তোমাকে তিলে তিলে শেষ করব। এই বলে আদনান অট্ট হাসিতে মেতে উঠল, আর আমি অবাক চোখে তার কথাগুলো শুনছিলাম। তার কথাগুলো শুনে আমার চোখে পানি ছলছল করছে, এই যেন এখনই গড়িয়ে পড়বে। হঠাৎ আদনান আমাকে আবার ফ্লোরে ছুঁড়ে মারল, আর বলা শুরু করলো, মনে আছে 4 বছর আগের কথা? কত কষ্ট দিয়েছিলি আমায়, কি না করেছি তোর জন্য। আমাদের বাসা থেকে তোদের বাসা প্রায় 2 কিলোমিটারের দূরত্ব। তবুও তোকে এক নজর দেখবো বলে রোজ সকালে না খেয়ে তোকে দেখার জন্য চলে আসতাম। তোর ভাইয়ের কাছেও কত মার খেয়েছি। আমি যদি চাইতাম না, তোর ভাইয়ের লাশ বিছিয়ে দিতে পারতাম। কিন্তু শুধু তোর ভাই বলে কিছু বলিনি। আর তুই তুই তো থাকতিস তোর হু কেয়ারসওয়ালা ভাব নিয়ে। আদনান যখন এগুলো বলছিল ওর চোখে রাগ আর কষ্ট দুটোই দেখা যাচ্ছিল। আদনান, তখন আমি অনেক ছোট ছিলাম। ঠিক ভুল বিবেচনা করার মতো বুদ্ধি জ্ঞান আমার ছিল না। এই শোন, তুই এসব কথা বলে আমার কাছে ভালো হতে পারবি না, বুঝলি? আমার হাত অনেক জোরে চেপে ধরে কথাগুলো বলছিল। তারপর আদনান আমার হাতটা জোরে ছুঁড়ে মারলো, আর জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তোর জায়গা এখন থেকে এখানেই, আর আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার চাইতে আসবি না, মনে থাকে যেন। তারপর আদনান আমাকে ধাক্কা মেরে খাটে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর আমি তখন নিচে বসেছিলাম। আজ যেন চোখের পানি বাধা বাঁধছে না। আর 4 বছর আগের কথা মনে করছি। 4 বছর আগে
তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম। আম্মুকে অনেক দিন ধরে বলছি একটা এফবি অ্যাকাউন্ট খুলি, কিন্তু আমার আম্মু নাছোড়বান্দা, কিছুতেই রাজি হচ্ছিল না। কাল আমাদের স্কুল থেকে বলল আমাদের স্কুল থেকে যে এফবি গ্রুপটা খোলা হয়েছে সেটাই আমরা চাইলে জয়েন করতে পারি। এটা শুনেই আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, আর আমি আম্মুকে বাসায় এনে বললাম স্কুল থেকে যে এফবি গ্রুপটা আছে ওটা জয়েন হতেই হবে, তাই একটা এফবি অ্যাকাউন্ট খুলতেই হবে। তারপর আম্মু কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। তারপর রুমে এসে একটা ডান্স দিয়ে এফবি অ্যাকাউন্ট খুললাম, আমার সব ফ্রেন্ডদের অ্যাড দিলাম। তারপর আমার ফ্রেন্ড পিয়া আমাকে এফবি গ্রুপে অ্যাড দিল। গ্রুপটার ফিডে স্ক্রলিং করছিলাম আর একটা পোস্ট দেখলাম, কমেন্ট ইউর নেম, আই উইল গিভ ইউ এ নাম্বার, এমন টাইপ ছিল পোস্টটা। ওটায় আমি আমার নাম কমেন্ট করলাম। কিছুক্ষণ পর আদনান নামের একটা আইডি থেকে রিপ্লাই আসলো। তারপর কমেন্ট বক্সে কিছুক্ষণ কথা বলার পর সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল, আমিও অ্যাকসেপ্ট করলাম। মনে মনে ভাবলাম ঝুলে থাক, এই দুদিন পর না হয় অ্যাকসেপ্ট করব। তারপর সে আবার রিপ্লাই দিল, কি হলো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো? এখন মুড নাই, পরে দেখবো নে। থাকো তোমার মুড নিয়ে। তারপর আদনান রাগ করে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিল। আমিও ভেঙচি দিয়ে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে স্কুল থেকে এসে দেখি আবার আদনান রিকোয়েস্ট দিয়েছে। ভেবেছিলাম কয়েকদিন পর অ্যাকসেপ্ট করব, কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য কেন যেন মনটা খুব টানছে। তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আদনান খুব সুন্দর করেই কথা বলে, হাত চুলকাচ্ছে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করার জন্য। শেষে অ্যাকসেপ্ট করেই ফেললাম। আর সাথে সাথেই আদনানের মেসেজ, মনে হচ্ছে যেন অপেক্ষা করে বসেছিল আমি কবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব আর মেসেজ দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি? এমন রোজ কথা হতেই থাকে। আদনান আমার নাম জানভিটাকে শর্ট করে জান বানাই ফেলছে। মাঝে মাঝে মেসেঞ্জারে কল দেয়, কিন্তু রাতে সবাই ঘুমানোর পর। আর আদনান যখন জান বলে তার কণ্ঠে অন্যরকম একটা মায়া জড়ানো থাকে। আর আদনানের ভয়েসটা অনেক সুন্দর, আমার ভালোই লাগে ওর সাথে কথা বলতে। আমাদের মাঝে মাঝে ঝগড়াও হয়, কিন্তু তা আমি ইচ্ছে করেই করি ওকে রাগাতে। আমার অনেক মজা লাগে, কিন্তু ঝগড়ার কিছুক্ষণ পর নিজেই আবার মানায়। যখন আমি একদমই ওর কথা শুনতে চাই না, তখন ঋতুকে বারবার বলে আমি যেন আদনানকে আনব্লক করি। রাগ উঠলে ব্লক মাইরা দিই মাঝে মাঝে। আর ঋতু হলো আদনান আর আমি যেই সেম গ্রুপে আছি সেই গ্রুপের অ্যাডমিন। আপুটা অনেক ভালো আর মিশুক, আমার 1 বছরের সিনিয়র। কিন্তু আদনান আর আমার একজন ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। যখনই আদনান আর আমার ঝগড়া লাগে, ঋতু আপি আমাকে আদনানকে মিল করিয়ে দেয়। আর আদনান আমাকে মাঝে মাঝে বলে আমি ওকে যতবার ব্লক মারছি ততবার নাকি ও নিঃশ্বাস নেয় না। এভাবেই দিন যেতে থাকে। আমার ভালোই যাচ্ছিল দিনগুলো। আদনানের সাথে কথা বলতে বলতে একদিন আদনান আমাকে প্রপোজ করেই বসলো। ওই, হ্যাঁ বলেন। আমি আদনানকে আপনি করেই বলতাম, কারণ ওই তখন পড়তো অনার্স ফার্স্ট ইয়ারে আর আমি মাত্র ক্লাস 8। ওই আমাকে অনেক বলেছিল তুমি করে বলতে, কিন্তু আমি রাজি হইনি। তোমাকে কিছু বলার ছিল। জি বলেন। তুমি রাগ করবে না তো? না বলেন। জান, আসলে মানে কি আসলে ইয়ে মানে মানে করছেন? হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ জান। আদনানের কথা শুনে আমি তো পুরোই শকড। কি বলবো বুঝতে পারছি না। নিজেকে সামনে নিয়ে আদনানকে মেসেজ দিলাম, আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, আমি ভাবতেও পারিনি আপনি এই কথা বলবেন। আমি আপনাকে কখনো অন্য চোখে দেখিনি। আমি সবসময় আপনাকে একটা ভালো বন্ধু ভাবতাম, আর আপনি। জান, বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তারপর আর বেশি কিছু না ভেবে আদনানকে ব্লক করে দিলাম। ঋতু আপিও অনেক মেসেজ দিত যাতে আদনানকে আনব্লক করি, কিন্তু আমি মেসেজ সিন করতাম না। একদিন ঋতু আপি গ্রুপ কল দিল, কিন্তু ওই মেসেঞ্জার গ্রুপে শুধু আমি, আদনান আর ঋতু আপি ছিল। প্রথমে আমি কলে আসতে না চাইলেও ঋতু আপুর অনেক জোরাজুরিতে কলে আসতে বাধ্য হই। কলে আদনান অনেক বলেছিল তাকে মাফ করে দিতে আর আবার আগের মতো ফ্রেন্ড হয়ে যেতে। ঋতু আপু অনেক বলেছিল, তাই সব ভুলে গিয়ে আমরা আবার আগের মতো ফ্রেন্ড হয়ে গেলাম। আদনান এমন বিহেভ করে যেন কিছুই হয়নি, ভালোই চলছিল সব কিছু। একদিন আদনানের সাথে আমার অনেক বড় একটা ঝগড়া হয়, কথা কাটাকাটি হতে থাকে, আর এক পর্যায়ে আদনান অনেক রেগে যায় আর বলে, তোর সাথে আমার রিলেশন কত দিনের?
আদনানের কথা শুনে আমি অবাক হয়ে গিয়ে বললাম, মানে কি, কিসের রিলেশন? আমি অনেকটা অবাক হলাম, কারণ আমি তোর প্রপোজাল একসেপ্টই করিনি, তাহলে ও কিসের রিলেশনের কথা বলছে? আদনান আবার বলল, আরে বলো না, তোর সাথে আমার রিলেশন কতদিনের? আদনান এটা বলেছিল আর আমার মনে হলো যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে আর আমার ফোনটা হাত থেকে কেড়ে নিল। পিছনে তাকিয়ে আমি অবাক প্লাস কিছুটা ঘাবড়ে গেলাম, কারণ পিছনে আমার বড় ভাইয়া দাঁড়িয়েছিল। ফোনটা কানে রেখে দাঁড়িয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমার হাত পা কাঁপছে। ভাইয়া কলটা কেটে আমাকে টানতে টানতে নিচে নিয়ে আর ড্রয়িং রুমের ফ্লোরে ছুঁড়ে মারলো, আর ফোনটাও ছুঁড়ে মেরে ভেঙে ফেললো। আমি ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভাইয়া আমার একটা কথাও শুনছিল না। চিল্লাচিল্লির আওয়াজে আম্মু আর আব্বু নিচে নেমে আসলো। আম্মু আর আব্বু জিজ্ঞাসা করলো কি হয়েছে, আর তখন ভাইয়া বলল, জিজ্ঞেস করো তোমার আদরের মেয়েকে কি হয়েছে। আমি কাঁদছি। আম্মু জিজ্ঞাসা করলো আমাকে। কি রে আরু, কি করেছিস তুই? আমি কেঁদেই চলেছি। ভাইয়া আবার বলা শুরু করলো, তোমার মেয়ে রিলেশন করে, আবার রাত জেগে তার সাথে কথাও বলে। বিশ্বাস করো ভাইয়া, আমি এমন কিছু করিনি। এর জন্য তোকে এফবি ইউজ করতে দিচ্ছিলাম না। আজ এই দিন দেখানোর জন্য তুই এফবিতে অ্যাকাউন্ট খুলেছিলিস। আম্মু আবার বলল, কালকের পর থেকে যেন ফোনের আশেপাশেও না দেখি, আর আমার কিংবা তোর আব্বুর মোবাইলেও হাত দিবি না। এই বলে চলে গেল আম্মু। আর ভাইয়া আমার দিকে একবার রাগি চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। আব্বু দাঁড়িয়ে ছিল, আমি আব্বুর দিকে করুণ চোখে তাকালাম। তারপর আব্বু আমাকে ফ্লোর থেকে উঠালো। আমি আব্বুকে বললাম, আব্বু বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। কেউ আমাকে বিশ্বাস করলো না, তুমিও কি আমাকে বিশ্বাস করবে না? আব্বু আমার দিকে তাকিয়ে একটা মায়াবী হাসি দিয়ে বলল, রুমে যাও। আমি আব্বুর দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। আব্বু মুখে কিছু না বলেও আব্বুর চোখ দেখে বোঝা যাচ্ছে কেউ আমাকে বিশ্বাস না করলেও আমার আব্বু আমাকে বিশ্বাস করে। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্কুল থেকে এসে দেখি সোফার নিচে কিছু পড়ে আছে, আর তা অর্ধেক বের হয়ে আছে। কাছে যেতেই দেখি আমার ফোনটা সোফার নিচে। ভালো করে দেখি ফোনটা অনেকগুলো টুকরো হয়ে আছে। দেখে বুকটা ফেটে যাচ্ছে। এটা আমার অনেক শখের মোবাইল ছিল, মামা দুবাই থেকে পাঠিয়েছিলেন। তারপর আম্মুর ডাকে গেলাম নাস্তা করতে। তারপর প্রায় 2 মাস হয়ে গেল আদনানের সাথে আমার কোনো যোগাযোগ নেই। একদিন আম্মুর সাথে নানুদের বাসায় বেড়াতে গেলাম। বিকেলে ছাদে গিয়ে হাঁটছি, আর সামনের ছাদ থেকে পরিচিত এক কণ্ঠ পেয়ে সামনে তাকিয়ে আমি তো অবাক। সামনের ছাদে তাকিয়ে দেখি আমার ছোটবেলার এক বন্ধু জয়। আমরা যখনই নানু বাসায় আসতাম তখনই জয়ের বাসায় খেলতে যেতাম। আর আমার আম্মু আর নানুর একমাত্র মেয়ে হওয়ায় আমার কোনো খালাতো ভাই বোন নেই, তাই ও আমার থেকে সিনিয়র হলেও জয়ের সাথেই খেলতাম নানুর বাসায় আসলে। কিন্তু আমার যখন 8 বছর তখন জয়রা অস্ট্রেলিয়া শিফট হয়ে যায়। আজকে আবার কতগুলো বছর পর দেখলাম জয়কে। আমি যদি ভুল না হই তাহলে তো ওই জয়, রাইট? হুম, তো চিনতে পেরেছিস মুটকি? আমি তো ভেবেছিলাম ভুলেই যাবি আমাকে। ওই কুত্তা, একদম মুটকি বলবি না। আর ভাবলি কিভাবে তোকে ভুলে যাব? যাক, আমার সৌভাগ্য আপনার মতো এত মহৎ একজন মানুষ আমাকে মনে রেখেছে। ইস, কত ঢং! আমরা দুজনেই হাসছি আর কথা বলছি। কথার মাঝে মাঝে জয় আগের ছোটবেলার কথাগুলো বলছে, আর আমরা দুজনেই হাসতে হাসতে শেষ। জয় বলল ওরা নাকি একেবারেই বাংলাদেশে চলে এসেছে। আমাদের স্কুলের যে কলেজটা আছে ওখানেই নাকি ও অ্যাডমিশন নিয়েছে। যাক, ভালোই হলো, রোজ দেখাও হবে। 2 দিন পর এবার বাড়ি ফেরার পালা। এই 2 দিন জয়ের সাথে অনেক মজা করছি। ছোটবেলার বন্ধুকে ফিরে পেয়ে সত্যিই অনেক খুশি লাগছে। যাওয়ার সময় জয়ের থেকে বিদায় নিয়ে আসলাম। রিক্সা দিয়ে আম্মু আর আমি বাসায় আসছি। আম্মু অনেক বলেছিল ড্রাইভার আঙ্কেলকে কল দিয়ে আমাদের নিয়ে যেতে, কিন্তু আমার জোড়াজুড়িতেই রিক্সা দিয়ে আসছি। রিক্সায় চড়ার মজাই আলাদা, যা গাড়িতে নেই। আর এমনিও গাড়িতে আধা ঘন্টার বেশি থাকলে আমার বমি আসে। রিক্সা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমাদের ডান পাশে একটা ছেলে আমাকে বলে উঠল, এই ম্যাডাম, ওড়না ওঠান। কণ্ঠটা বেশ পরিচিত লাগছিল। পাশে তাকাতেই দেখি আমার ওড়নাটা রিক্সার চাকার সাথে ছুঁই ছুঁই অবস্থা। একটু হলেই চাকার ভিতর আমার ওড়নাটা চলে যেত।
আমি ওনাটা উঠিয়ে বাইকওয়ালা ছেলেটাকে বললাম থ্যাংক ইউ। বলতে যাব তখনই ছেলেটার দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। ছেলেটা আর কেউ না, আদনান ছিল। আমি আদনানের দিকে অবাক চোখে তাকিয়ে আছি আর ও আমাকে একটা চোখ টিপ মারলো। আমি আবারও অবাক। এবার আদনান আমাকে ফ্লাইং কিস দিল। আল্লাহ, এই পোলার মাথায় গেছে ধুর। কি শুরু করলো রাস্তার মধ্যে। আম্মু দেখলে আমি তো শেষ। হঠাৎ আম্মু আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আরু? "ন- ন- না মানে কিছু হয়নি। আসলে আমার ওনাটা রিক্সার চাকায় যেতে গিয়েও বেঁচে গিয়েছে।" যাবেই তো। এমন অসতর্কভাবে আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে কয়েকদিন পর তুইও যাবি চাকার ভেতর। আমি আম্মুর কথায় পাত্তা না দিয়ে আদনানকে দেখছি। উফ, এখনো যাচ্ছে না কেন? আম্মুর কথা শুনে আদনান মিটি মিটি হেসে বাইক নিয়ে একটানে কই যেন গায়েব হয়ে গেল। বাসায় পৌঁছে গেলাম। ভাড়া মিটিয়ে বাসায় ঢোকার সময় আমার বাসার পাশে একটা মেয়ে প্লাস আমার বান্ধবী মিমি আমাকে ডাক দিল। তার ডাক পেয়ে আম্মুকে বললাম, তুমি ভিতরে যাও, আমি মিমির সাথে কথা বলে আসছি। আম্মু ভিতরেই চলে গেল। আর আমি মিমির সাথে কিছুক্ষণ কথা বলে আসার সময় পেছন থেকে পরিচিত কণ্ঠে ডাক পেলাম। পেছনে তাকিয়ে দেখি আদনান দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ঘাবড়ে আদনানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনি এখানে কেন? তোমাদের রিক্সার পিছু নিয়ে আসলাম আর কি। তা কেন এসেছেন? আরে আরে, রাখছো কেন? এটা তো আমার ফিউচার শ্বশুর বাড়ি, তাই আসতেই পারি। আদনানের কথায় বেশ রাগ হলো। তারপর আমি বললাম, প্লিজ আপনি চলে যান এখান থেকে। এমনি আপনার জন্য আমার লাইফে অনেক প্রবলেম এসেছে, আর নতুন করে সমস্যা বাড়াতে চাইছি না, প্লিজ চলে যান। জান, আমার কথাটা শুনো। আমি সত্যিই তোমাকে অনেক ভালো আদনানের কথা শেষ হওয়ার আগেই আমি আবার বললাম, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ চলে যান আমার লাইফ থেকে। কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেলাম। এরপর থেকে রোজই আদনান আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি অপমান করে বিভিন্ন বাজে কথা বলে ওকে চলে যেতে বলতাম। একদিন আমার ভাই ওর সাথে আমাকে কথা বলতে দেখে ফেলে। যখন জানতে পারে এটা ওই কলের আদনান, তখন আদনানকে অনেক মারে। তারপর 2 দিন ওকে আর দেখিনি আমাদের বাসার নিচে। তারপর কয়েকদিন পর থেকে আবার দাঁড়িয়ে থাকতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি ইগনোর করতাম। ভাইয়ার হাতে আরও 2 দিন মার খেয়েছিল, কিন্তু ওকে মারলে আমার মনে হতো কে যেন আমার কলিজায় আঘাত করছে। স্কুলে সবাইকে মাতিয়ে রাখার সবচেয়ে দুষ্টু মেয়েটা আমি সব সময় চুপ থাকতাম। সবাই অবাক হতো, স্যার ম্যাডামরাও অনেক অবাক হতো। একদিন জয় জিজ্ঞাসা করেই বসলো আমার হয়েছেটা কি। প্রথমে বলতে না চাইলেও পরে ওকে সব খুলে বললাম কি হয়েছে। জয়ও আমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারলো না, কারণ ও ভাইয়ার রাগ জানে। এভাবেই দিন যেতে লাগলো। আদনান রোজ আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতো। আরও কয়েকদিন ভাইয়ার হাতে মার খেয়েছে। একদিন ভাইয়া কাজের জন্য উত্তরায় গিয়েছিল। সেদিন আমাকে স্কুলে একাই যেতে হয়েছিল। স্কুলে যাওয়ার জন্য অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। কোনো একজনের ডাকে পিছনে ফিরে দেখি জয় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলল, কি রে, এখানে কি করিস? স্কুলে যাবি না? না, স্কুল ড্রেস পরে তো নাচতে যাচ্ছি, তাই না? আজব আজব কথা কেন বলিস? হ্যাঁ, এমনিতেই রিক্সা পাই না, মেজাজ গরম হয়ে আছে, তার উপর আবার তোর যত সব আজাইরা আজব মার্কা কথা। থাম থাম, এত ঝগড়া করস কেন রে তুই? আর বেশি কথা না বইলা বাইকে ওঠ। কিন্তু ওই, বেশি কথা না বইলা উঠ তো, বাচাল কথাকার। জয়ের বাইকে উঠি স্কুলে চলে গেলাম। পিছন থেকে যে আদনান ওর বাইক নিয়ে আমাদের ফলো করছিল সেটা তখন বুঝিনি। জয়ের বাইক থেকে নেমে স্কুলের ভিতর যেতে নিব, তখনই পিছন থেকে জয়ের হালকা চিৎকারের আওয়াজ পেলাম। ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। জয় বলল ওর চোখে নাকি কি গিয়েছে, তাই চোখ খুলতে পারছে না। আমি জয়ের চোখে ফু দিচ্ছিলাম। পেছন থেকে কারো তালি দেওয়ার শব্দে পেছনে তাকিয়ে দেখি আদনান দাঁড়িয়ে তালি দিচ্ছে আর ওর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে। আমি জয়ের চোখে ফু দিচ্ছিলাম আর এটা পেছন থেকে আদনান দেখে মনে করে আমি ওকে কিস করছিলাম। আমি আদনানকে কিছু বলতে যাব তার আগে আদনান সেখান থেকে ছুটে চলে গেল। তারপর থেকে আর কখনো আদনানকে দেখিনি। আর আজ সেই আদনান আমার লাইফে ফিরে এলো, তাও আবার প্রতিশোধের জন্য। এগুলো ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গিয়েছি টেরই পাইনি। হঠাৎ মনে হলো যেন আমার উপর পানি পড়ল। চোখ মিটি খুলে দেখার চেষ্টা করছিলাম। চোখ খুলে দেখি আদনান হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে।
বুঝলাম আদনানই আমাকে এই বালতি দিয়ে পানিতে ভিজিয়েছে। কি মহারানীর ঘুম ভেঙেছে? আমি আদনানের কথায় কান না দিয়ে জামা ঠিক করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে অনেকক্ষণ কান্না করলাম। যখনই আমি কোনো কষ্ট পাই তখন এই শাওয়ারটাই আমার সঙ্গী। যে আদনানটা আমাকে এত ভালোবাসতো আজ ও আমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। চোখের পানি আর শাওয়ারের পানি যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে। লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে এসে দেখি আদনান ঘুমাচ্ছে। আমার ঘুম হারাম করে এখনো দেখো নিজে কি সুন্দর করে ঘুমোচ্ছে। মুখটা কি নিষ্পাপ লাগছে আদনানের। কেউ বলবে একে দেখে যে এই মনে এত রাগ নিয়ে আছে। হঠাৎ আদনান বলে উঠল। ও হ্যালো ম্যাডাম, কি দেখেন এমনভাবে? আদনানের কথায় কিছুটা চমকে গেলাম আর একটু লজ্জাও পেলাম। আপনি না ঘুমোচ্ছিলেন? আর আপনি সেই সুযোগের ফায়দা উঠাচ্ছিলেন, তাই তো? না, না, না মানে আমি তো। আমার কথা শেষ হওয়ার আগেই দরজায় কে যেন নক করলো। আসবো? আশফিয়া আদনানের বোন আর আমার ননদ। বিয়ের আগে যখন আদনানের আম্মু এসেছিল আমাকে দেখতে তখন আশফিয়াও এসেছিল। কথায় যতটুকু বুঝলাম মেয়েটা অনেক মিশুক আর আদনানের আম্মু অনেক ভালো। এই আদনানটাই জানি কেমন ধুর। আরে তোর আসতে আবার পারমিশন লাগে নাকি? না, এখন তো আর তুই একা থাকিস না, ভাবিও চলে এসেছে, তাই আর কি নক করে আসলাম। ভাইয়ার রুম তাই নখ ছাড়া ঢুকতে, আর আমি এসেছি বলে নখ দিয়ে ঢুকবে না, তার মানে ভাই আপন আর ভাবি আপন না, তাই তো? আরে ভাবি তা না, নক না দিয়ে যদি এমনি ঢুকে পড়ি আর তোমাদের রোমান্স যদি দেখে ফেলি, তুমি তো লজ্জা পাবে, তাই না? অনেক পাকা হয়েছিস তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আদনান আশফিয়ার পিছে ছুটতে শুরু করলো আর আশফিয়া এক দৌড়ে উধাও। ওকে আর বাইকে। কিছুক্ষণ পর আবার এসে বলল। ভাবি, আম্মু তোমাকে ডেকেছে। তারপর আমি আশফিয়ার সাথে নিচে চলে গেলাম। বৌমা, তোমার কোনো কষ্ট হয়নি তো আমাদের বাসায়? না মা, কোনো কষ্ট হয়নি। আর গাধাটা উঠেছে। মা, গাধাটা উঠেছে। আমার কথায় আদনানের আম্মু আর আশফিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, তারপর আবার দুজনে একসাথে হেসে দিল। আদনানের আম্মু আমার হাতে একটা কফির মগ দিয়ে বলল। যাও বৌমা, আসিফকে কফিটা দিয়ে এসো। প্রত্যেক দিন সকালে ওর কফি চাই। আচ্ছা বলে কফির মগটা নিয়ে গেলাম আদনানের রুমে। গিয়ে দেখি খাটে বসে ল্যাপটপে কাজ করছে আদনান। ওর কাছে দাঁড়িয়ে বললাম, আদনান, কফি। ওই কফিটা ধরেন। উফ, আপনি কি আমার কথা শুনছেন না? কফিটা ধরেন প্লিজ। এবার একটু জোরেই বললাম, আদনান, কফিটা ধরেন। আদনান। আদনান কিছুটা চমকে উঠল। কি হয়েছে, এটা কি চাচাচ্ছ কেন? আমি তো কখন থেকেই কফিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনাকে ডাকছি, কিন্তু আপনি তো শুনছেনই না। তাই বলে এভাবে চেঁচাবে? উফ, কানটা শেষ। কই দেখি কফি, কই দাও। আমি কফির মগটা আদনানের হাতে দিলাম। আদনান এক চুমুক দিয়ে কফিটা মুখে ছুঁড়ে মারল। ঠান্ডা ছিল বলে তাই বেঁচে গেছি, গরম হলে আজ পড়েই যেতাম। এটা কি হলো? আপনি কফিটা আমার উপর ছুঁড়ে মারলেন কেন? এটা কফি নাকি শরবত? কফি তো। ঠান্ডা কেন কফিটা? আমি তো নিয়ে এসেছিলাম গরম কফি। আপনি তো আমার কথা শুনছিলেন না। আমি কখন থেকে ডাকছিলাম, তাই তো ঠান্ডা হলো। এখন আবার কি দোষ? এখন বেশি কথা না বলে আবার বানিয়ে নিয়ে এসো, যাও। আমার আর কি করার? আবার ফ্রেশ হয়ে ভেঙচি দিয়ে গেলাম বানিয়ে আনতে। কফি বানিয়ে এনে রুমে এসে দেখি আদনান ওর দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আর মুখে একটা ডেভিল স্মাইল। আদনানের ডেভিল স্মাইল দেখে কেমন জানি ভয় লাগা কাজ করছে। আপনার কফি? হুম, তো নিয়ে এসো। হুম। আমি ধীর পায়ে কফিটা নিয়ে আদনানের সামনে গিয়ে দাঁড়িয়ে কফিটা এগিয়ে দিলাম। আদনান আমার হাত থেকে কফিটা নিয়ে এক চুমুক খেলো, তারপর বলল। হুম, কফি তো রোজই খাই, তবে আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছে। আদনানের কথা শুনে কেমন এক অজানা ভয় কাজ করছে আমার মধ্যে। আমি আমি ঢোক গিলে বললাম, কি 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 কি- কি খাবেন? যদি বলি তোমাকে? মানে মানুষ মানুষ খেতে পারে নাকি? হুম, পারে তো। এই বলে আদনান আমার কাছে এগোচ্ছে আর আমি পিছুচ্ছি। আপনি এগোচ্ছেন কেন? তুমি পেঁচাচ্ছ কেন?
আদনান এগোচ্ছে আর আমি পিছাচ্ছি। পেছনে যেতে যেতে আমি এক পর্যায়ে দাঁড়িয়ে গেলাম, কারণ আরেকটু পেছনে গেলে আমি বিছানায় পড়ে যাব। হঠাৎ আদনান আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তারপর নিজেও আমার উপর ধপাস করে পড়ে নিজের শরীরের সম্পূর্ণ ভর আমার উপর দিয়ে দিল। আমার খুব ভয় লাগছে। আবার কি করতে চাচ্ছি ডেভিলটা? এই, আপনি কি করছেন? সরুন আমার উপর থেকে। উফ, কত ভারী! আর ভারী তো হবেই, খাম্বার মতো লম্বা, তার উপর আবার জিম করে বডি বানিয়েছে। আদনান কিছু না বলে শুধু একটা ডেভিল স্মাইল দিয়ে নেশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার মুখে থাকা চুলগুলো নিয়ে কানের পেছনে গুজে দিচ্ছে। কি করছেন কি আমার কথা শেষ হওয়ার আগেই আদনান ওর এক আঙুল আমার ঠোঁটের উপর রাখে, তারপর ওর বৃদ্ধা আঙুল দিয়ে আমার ঠোঁটে স্লাইড করতে শুরু করে। আর আমি কিছুটা কেঁপে উঠি। আদনান আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে এগোচ্ছে। ও আমার অনেক কাছে চলে এসেছে। আদনানের ঠোঁট থেকে আমার ঠোঁট মাত্র 2 ইঞ্চি দূরত্বে। যখনই আদনান আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট ছোঁয়াতে যাবে, তখনই আমি ওকে আমার শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিই, আর ও খাটের অন্য সাইডে গিয়ে পড়ল। আর আমি সুযোগ পেয়ে দিলাম এক দৌড়, কিন্তু দৌড় দিতেই দেখি আমার ওনায় টান পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখি আদনান আমার ওনার টেনে ধরে আছে, আর ডেভিল মার্কা স্মাইল দিয়ে এক ভ্রু উপরে করে দাঁড়িয়ে আছে। আদনান আমার সামনে এসে ওনাটা নিচে ফেলে খাটে বসে এক টানে আমাকে ওর কোলে বসিয়ে দিল। তারপর আচমকাই ওর ঠোঁট আমার ঠোঁটে চেপে ধরল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। প্রায় 10 মিনিট হলো, কিন্তু আদনান আমাকে ছাড়ছেই না। আমি ওকে কিল ঘুষি দিয়েই যাচ্ছি, কিন্তু ওর গায়ে লাগছেই না। ও নিজের মতো করে চুমু খেয়েই যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, হাত পা ছোড়া বন্ধ করে দিলাম, একদম নিস্তব্ধ হয়ে গেছি। আর ও তো ওর মতো চুমু খেয়েই যাচ্ছে। আমার চোখের কোণা বেয়ে পানি পড়ছে। ওর যেন সেদিকে কোনো খেয়ালই নেই। প্রায় 30 মিনিট পর আদনান আমাকে ছাড়লো, কিন্তু এখনও আমার কোমর জড়িয়ে ধরে বসে আছে। তারপর রাগী চোখে আমার আর আমার ঠোঁটের দিকে তাকিয়ে ওর বৃদ্ধা আঙুলটা দিয়ে আমার ঠোঁটের উপর স্লাইড করতে করতে শান্ত গলায় বলল, আমি কিস করলে তোমার কষ্ট হয় তাই না? চোখ দিয়ে পানি আসে, কিন্তু যখন অন্য ছেলেরা তোমাকে কিস করে তখন তো অনেক ভালো লাগে তাই না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলছে এসব ও? নিঃসন্দেহে ও জয়ের কথা বলছে। সেদিন ও আমাকে স্কুলে জয়ের চোখে ফু দিতে দেখে মনে করেছে আমি ওকে কিস করছি। আদনান, বিশ্বাস করেন, ওই দিন আপনি যা দেখেছিলেন ওগুলো সব ভুল ছিল। আমি তো ওই দিন... আমার কথা শেষ হওয়ার আগেই আদনান বলল, বাহ, খুব সুন্দর করে সাফাই দিতে পারো তো তুমি। আমার চোখের দেখাকে মিথ্যে বানিয়ে দিচ্ছ। বিশ্বাস করেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন। বিশ্বাস? আর তোমাকে? হাসি এসেও ফিরে যাচ্ছে। বুঝলাম এই মুহূর্তে আমার কোনো কথাই আদনানের মাথায় ঢুকবে না। নিস্তব্ধ হয়ে চোখের পানি ফেলছি। আদনান আমার দিকে এক পলক তাকিয়ে বলল, অসহ্য ন্যাকামি যত্তসব। বলে আমাকে উঠে ফ্লোরে ছুঁড়ে মেরে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। আমি আদনানের যাওয়ার দিকে তাকিয়ে আছি। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার সাথেই এমন কেন হলো, যার জন্য জীবনে কখনো প্রেম করিনি? কারণ আমি চেয়েছিলাম আমার ভালোবাসার, আমার হৃদয়ের সবটুকু দিয়ে আমার স্বামীকে ভালোবাসবো। আর এখন? এই বলে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে নিচে বসে আরও জোরে জোরে কাঁদতে শুরু করলাম। হঠাৎ দরজায় কে যেন নক করছে। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা খুললাম। দেখি দরজার বাহিরে আশফিয়া দাঁড়িয়ে আছে। আমার দরজা খুলতে দেরি, কিন্তু ওর ভিতরে ঢুকতে দেরি নেই। ভিতরে এসেই আমাকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, ভাবি। ননদিনী, কি হয়েছে? ভাবি, ভাইয়াকে তো দেখলাম কই যেন গেল, তাই তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম। খুব ভালো করেছো। ভাবি, তোমার চোখ মুখ এমন ফোলা কেন? কই? তোমার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমার চোখ মুখ ফোলা। ভাবি, তুমি কি কান্না করেছিলে? আরে না, কান্না করব কেন? আসলে ঘুমিয়েছিলাম তো, তাই হয়তো চোখ মুখ ফুলে আছে। ও আচ্ছা। তারপর আশফিয়া আর আমি অনেকক্ষণ গল্প করলাম। আশফিয়া আমার 1 ইয়ার জুনিয়র, আর আমি অনেক অনেক মিশুক। ওর সাথে কথা বলতে ভালোই লাগে। যাক, একটা ফ্রেন্ড পেলাম। ওর সাথে কথা বলতে বলতে কখন যে 10টা বেজে গেছে খেয়ালই নেই। তারপর হঠাৎ নিচে থেকে মা আমাদের ডিনার করার জন্য ডাক দিলেন। আমরা নিচে গেলাম। তোমরা এসে গেছো? বৌমা, আসিফ কোথায় গেছে তুমি জানো? ছেলেটা এখনো বাসায় ফিরলো না, সে কখন বের হয়েছে। হ্যাঁ, তাই তো।
সে তো সেই কখন বের হয়েছিল, এখনো ফিরলো না কেন? অনেকবার কলও দিলাম, তাও রিসিভ করলো না। অনেক দুশ্চিন্তা হচ্ছে। মায়ের রোজ রাতে খাবারের পর ওষুধ খেতে হয়, তাই মাকে জোর করে খাইয়ে রুমে ঘুমোতে পাঠিয়ে দিলাম। আর আশফিয়ার কলেজ আছে, তাই আশফিয়াও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু আমি কিছুতেই খেতে পারছি না। বারবার আদনানের কথা মনে পড়ছে। কোথায় গেল? ও গেটের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু ওর আসার নামই নেই। এখন প্রায় রাত 1:30। আমি টেবিলে এক হাত রেখে তার উপর নিজের মুখটা রেখে ঝিমোচ্ছিলাম। হঠাৎ দরজায় কারো বাড়ি দেওয়ার আওয়াজে ধরফরিয়ে উঠে গেলাম দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথে আদনান আমার উপর ঢলে পড়ল। আমি আদনানের কাণ্ডে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম। আদনানের মুখের কাছে যেতে একটা বাজে স্মেল অনুভব করলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে আদনান ড্রিঙ্কস করেছে। আমি ওকে টেনে হিচড়ে রুমে নিয়ে ধপাস করে খাটে ফেলে দিলাম। উফ, এই টেবিলটা কত ভারী! তার পায়ের জুতো খুলে যখনই আসতে নেব, পেছন থেকে আদনান আমার হাত হ্যাচকা টান দিয়ে তার দিক কাছে নিয়ে আসলো। এই জান, কই যাচ্ছ আমাকে এভাবে একা ফেলে? আমি আদনানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, আর সে চোখ বন্ধ করে নেশাভরা কণ্ঠে কথাগুলো বলছিল। এই জান, বলো না, তুমি আমায় একা রেখে কোথায় যাচ্ছ? আদনানের আমাকে নেশাভরা কণ্ঠে জান বলাটা পাগল করে দেয়। মাতাল হয়ে যাই তার নেশা ধরানো কণ্ঠে। আদনান আবার বলা শুরু করলো। জান, তুমি আমাকে আবারও একা রেখে চলে যাবে না তো? জানো, তুমি যখন আমাকে একা রেখে চলে গিয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল। সারা দিন সারা রাত তোমার ছবি দেখতাম। তুমি যখন ওই ছেলেটাকে কিস করছিলে, আমার না খুব কষ্ট হয়েছিল, অনেক কান্না করেছিলাম। আদনানের কথাগুলো শুনে বুকটা ফেটে যাচ্ছিল। আমার নিজের অজান্তেই আমি ওকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু ও কি বলল? আমি অন্য ছেলেকে কিস করেছি। কিন্তু আমি তো এমন কিছুই করিনি। ও তো আমাকে ভুল বুঝছে। আমার অশ্রু অঝরে গতিতে ঝরছে। আমি আদনানকে ঝাঁকাচ্ছি আর বারবার বলছি, আদনান, বিশ্বাস করুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এমন কিচ্ছু করিনি। আদনানের কোনো রেসপন্স না পেয়ে তার দিকে তাকিয়ে দেখিও ঘুমাচ্ছে। আমি চোখ মুছে পিছনে ফিরে আসতে নিচ্ছিলাম, হাতে আবার টান পড়লো। পিছনে তাকানোর আগেই আদনান আমাকে টেনে তার বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল, আর তার এক পা আমার উপরে উঠিয়ে দিল। মনে হয় আমি তার কোলবালিশ। আমি অনেক চেষ্টা করার পরও এই ডেভিলটার থেকে নিজেকে ছাড়াতেই পারলাম না। ঘুমের মধ্যেও কত শক্তি এই ডেভিলটার! ধূর! কিছুক্ষণের মধ্যে আমার চোখে রাজ্যের ঘুম এসে ভর করলো। সকালে আমি নিজেকে আদনানের বুকে আবিষ্কার করলাম। আদনান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর আমিও আদনানকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। আদনানের মুখটা কি নিষ্পাপ লাগছে! কে বলবে এই লোকটা আমার সাথে এত ডেভিলগিরি করে? পুরো বাচ্চাদের মতো লাগছে। আহা, কি মাসুম মুখটা! নিজেকে কন্ট্রোল করতেই পারছিলাম না। আস্তে আস্তে নিজের মুখটা আদনানের মুখের সামনেই নিয়ে গিয়ে ওর গালে একটা চুমু দিলাম। আদনান একটু নড়ে চড়ে ওঠে। আমি ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে থাকি। এক চোখ খুলে দেখি ও ঘুমোচ্ছে। মাথায় একটা বুদ্ধি আসলো। আদনানের কয়েকটা পিক তুলি ঘুমন্ত অবস্থায়। সামনের টেবিলটা থেকে হাত দিয়ে আমার মোবাইলিকাকে নিলাম। মোবাইলিকা মানে আমার ফোনের নাম। প্রথমে আদনানের কয়েকটা সিঙ্গেল পিক তুলে আমি আদনানের গালে কিস করে একটা পিক তুললাম। এরপর চোখ বন্ধ করে একটা কিস করে পিক তুললাম। অনেকগুলো পিক তুললাম। তারপর ওগুলো দেখছিলাম আর নিজে নিজেই বলছিলাম, উফ, আমার জামাইটা কত কিউট আর হট। পিকগুলো দেখছিলাম, হঠাৎ একটা পিক দেখে আমি আকাশ থেকে পড়লাম। একটা পিকে আমি আদনানের ঠোঁটে চুমু খাচ্ছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওর গালে চুমুক দিয়েছিলাম। তাহলে এটা কিভাবে হলো? তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি হলো? হ্যাঁ গো, তুমি যা ভাবছো তাই হয়েছে। পাশ থেকে পরিচিত কণ্ঠে কথাটা শুনে আমি বাঁকা চোখে আস্তে আস্তে পাশে তাকালাম। দেখি আদনানও আমার সাথে পিকগুলো দেখছে। তার মানে ও জেগেছিল। আর যখন আমি চোখ বন্ধ করে পিক তুলছিলাম, ও তখন ওর গালের জায়গায় নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। কত বড় আরামি রে! আপনি জেগেছিলেন? হ্যাঁ, ছিলাম। এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এ মা, বলে কি এই মেয়ে? আমি আবার কি করলাম? যা করার তো তুমি করেছো। আর তুমি জানো না কারো পারমিশন ছাড়া তার পিক তোলা ঠিক না? বলি আমাকে ঘুরিয়ে খাটে চেপে ধরলো আর নিজে আমার উপরে উঠলো। এই জান, তোমার রোম্যান্স করতে মন চাচ্ছে, আগে বলবা না? এই বলে আদনান তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো।
আমি ধাক্কাচ্ছি, এতে কোনো কাজ হচ্ছে না। তারপর আবার জোরে ধাক্কা দিলাম আদনানকে। এতে শুরু ওর মুখটা একটু দূরে সরলো, কিন্তু ও এখনো আমার উপর। আমি হাঁপাচ্ছি। আমি যেই না উঠে দরজা খুলতে যাব, আদনান আমাকে আরো জোরে চেপে ধরলো। আদনান, দরজায় কে যেন এসেছে, অনেকক্ষণ ধরে নক করছে, সরেন, দরজাটা খুলতে দিন। না। কি না? আমার কথা শেষ হওয়ার আগে আদনান আবার আমার ঠোঁট দখল করে বসলো। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ছাড়ছেই না। আমি এবার আমার শরীরে সর্বশক্তি দিয়ে জোরে ধাক্কা মারলাম। উফ, হয়েছেটা কি? এমন করছো কেন? ডিস্টার্ব করছো কেন? দরজায় কে যেন নক করছে, ছাড়েন আমাকে। যাও, খুলো কি। দরজা খুলে দেখি আশফিয়া দাঁড়িয়ে আছে। উফ, ভাবি কখন থেকে নক করছি। কি করব বলো তো, তোমার ভাই তো ছাড়ছিলই না। আমার কথায় আশফিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। উফ, মুখ ফুসকে কি যে বললাম, ধুর। না মানে বলছিলাম যে, আমি মনে হয় ভুল সময় এসেছি। সরি ভাইয়া, সরি ভাবি। আরে আরে, তুমি সরি বলছো কেন? ও, যে কারণে এসেছিলাম সেটা বলি। বলো। আশফিয়া আমার হাত দুটো প্যাকেট দিয়ে বলল, এগুলো পরে রেডি থেকো, পাশের বাসার আন্টি তোমাকে দেখতে আসবে। আচ্ছা। আশফিয়া চলে গেলে আমি প্যাকেট খুলে দেখি ভিতরে একটা নীল রঙের শাড়ি আর অন্য প্যাকেটটাতে কিছু অর্নামেন্টস। এগুলো দেখতে দেখতে আদনান শাওয়ার নিয়ে বের হয়ে এলো। হয়তো যখন আশফিয়ার সাথে কথা বলছিলাম তখন গিয়েছে, কিন্তু এত কম সময়ের মধ্যে গোসল করা শেষ। কিন্তু কিভাবে? আমার তো কম করে হলেও 1.5 ঘন্টা লাগবেই। হঠাৎ চুটকি বাজানোর শব্দে আমার ঘোর কাটলো। আদনান 2 হাত বুকের উপর ক্রস করে রেখে বলল, এই মেয়ে, এভাবে কি দেখছো? আমার লজ্জা করে না বুঝি? আদনানের কথায় কিছুটা অবাক হলাম, আবার হাসিও পেল। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম গোসল করতে। আমি গোসল করছি, তারপর সামনে তাকিয়ে দেখি আ কি হয়েছে এটা কি? ছাগলের মতো চেঁচাচ্ছ কেন? বিছানার উপর আমার টাওয়ালের শাড়ি আছে, প্লিজ একটু এনে দিন না। আজীব তো, আমি কেন দিতে যাব? তুমি নিয়ে যেতে পারলে না যাওয়ার সময়? আমি তো ভুলে গিয়েছিলাম, প্লিজ একটু দিয়ে যান। কেন, তুমি এসে নিয়ে যাও। আমি কিভাবে আসবো, আজব তো। তাহলে আমি কেন দিয়ে আসতে যাব? আদনান, প্লিজ দিয়ে যান। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ প্লিজ প্লিজ। ভেবে বলছো তো? হুম। আচ্ছা, দাঁড়াও, আসছি। আমি দরজা একটু খুলে হাত বের করলাম আর আদনান আমার হাতে টাওয়াল দিল। কি হলো, শাড়িটা দিন। নাও। দিন। আমি হাত আবার বের করলাম। এবার আমার হাতে শাড়ি না দিয়ে আমার হাতটা ধরে ফেললো। আমি ছাড়ানোর চেষ্টা করছি, বাট ছাড়ছেই না। এক পর্যায়ে আমাকে ধাক্কাতে ধাক্কাতে ও ভিতরেই চলে আসলো। টাওয়ালটা পেঁচানো ছিল, না হলে মান সম্মান ধুলে মিশে যেত। কি হচ্ছেটা কি? আপনি এখানে আসলেন কেন? আমার রুম, আমার ওয়াশরুম, আমি কোথায় যাব কখন, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? না মানে আসলে, হ্যাঁ বলো, আসলে কি? আমি কিছু বলতে যাব তার আগেই আমার হাত লেগে শাওয়ারটা অন হয়ে যায়। আমি পুরো ভিজে গেছি, আদনানও ভিজে গেছে, কিন্তু ও আমার সাথে একদম লেপ্টে গেছে। কিছু বলতেও পারছি না। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার অনেক শীত লাগছে, আমি কাঁপছি। আমার ঠোঁট থর থর করে কাঁপছে। আদনান আমার ঠোঁটের দিকে এক নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আদনান আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। আমি কিছু বলতেও পারছি না, নড়তেও পারছি না। কিছুটা সাহস আর শক্তি নিয়ে আদনানকে ধাক্কা দিলাম। আদনান আমার 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরলো। অনেকক্ষণ হয়ে গেছে, এখনও ছাড়ছে না। আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর আদনান আমার থেকে কিছুটা সরে আসলো। আমি হাঁপাচ্ছি, আদনানও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আদনান আবার আমার কাছে আসলো। আমার দিকে তাকে একটা ডেভিল স্মাইল দিল। ওর এই ডেভিল মার্কা হাসি দেখে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। আদনান তার এক হাত আমার কোমরে দিয়ে একদম তার কাছে নিয়ে গেল, আর অন্য হাত দিয়ে আমার চুল ভেদ করে আমার ঘাড়ে রেখে আমার মুখটা তার মুখের সামনে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ আমার গলায় একটা কামড় বসিয়ে দিল। আ কামড়টা অনেক জোরে ছিল, তাই অনেক ব্যথা পেয়েছি। মনে হচ্ছে কোনো কুকুর যেন কামড়ে ধরে রেখেছে। অনেক ধাক্কাচ্ছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। ব্যথা সহ্য না করতে পেরে কিছুটা কুকিয়ে উঠলাম। আর আদনান বুঝতে পেরে আমাকে ছেড়ে শাড়িটা দিয়ে রুমে চলে গেল। তারপর এবার শুরু হলো আমার যুদ্ধ শাড়ির সাথে। আমি এর আগে কখনো শাড়ি পরিনি, তাই শাড়ি পরতেও জানি না। এখন কি করব? অনেক চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না। উফ, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে।
আদনান বারবার দরজায় নক করছে আর আমি বারবারই হয়ে গেছে আর একটু বলে ওকে শান্ত রাখছি। এই মেয়ে, কি করছো এতক্ষণ ধরে তুমি? হয়ে গেছে আর একটু। হ্যাঁ, তা তো বলেই যাচ্ছ। আর একটু একটু। দেখো, নিচে অনেক আন্টিরা চলে এসেছে। তুমি তাড়াতাড়ি বের হও, না হয় কিন্তু আমি দরজাটা ভেঙে ফেলবো। আরে এমন করছেন কেন? আর একটু ওয়েট করেন প্লিজ। না, আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বের হলে ভালো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। 5, 4, 3, 2, 1। এর মধ্যেই দরজা খুলে গেল। আদনান আমাকে দেখে হা হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, এটা কি পরেছো তুমি? কেন, শাড়ি? শাড়ি এভাবে পরে? তুমি তো শুধু এই শাড়িটাকে নিজের সাথে পেঁচিয়ে টেঁচিয়ে লেপ্টে রেখেছো। আমার কি দোষ? আপনি তো তাড়া দিচ্ছিলেন। আমার তো মনে হয় তুমি শাড়ি পরতেই পারো না। না মানে আসলে বুঝেছি। বলি আমাকে টানতে টানতে সোফায় নিয়ে গিয়ে সোফায় বসে আমাকে দাঁড় করিয়ে রেখে আমাকে শাড়ি পরানো শুরু করলো। এই আপনি করছেনটা কি? এই, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। আমিও বাধ্যমের মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম আর এক ধ্যানে আদনানের দিকে তাকিয়ে আছি। কত যত্ন করে শাড়িটা পরিয়ে দিচ্ছে। কেউ একে দেখে বলবে কিছুক্ষণ আগেও এই লোকটা আমার সাথে এমন নির্মম ব্যবহার করেছে। মুখের সামনে কারো তুড়ি বাজাতেই ধ্যান ফিরল। হ্যালো ম্যাডাম, কি দেখছেন এমনভাবে? না কিছু না। তারপর আদনান আমাকে আবার টানতে টানতে আয়নার সামনে নিয়ে গেল। দেখো তো কেমন হয়েছে। আমি তেমন ভালো করে শাড়ি পরাতে পারি না। ছোটবেলায় যখন আম্মু আসফিয়াকে পরিয়ে দিত তখন দেখে দেখে একটু একটু শিখেছি আর কি। অনেক ভালো হয়েছে। হুম তাই? হুম। তারপর আদনানের চোখ যায় আমার গলার দিকে, সেখানে কামড়ের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা আদনান খেয়াল করলো। তারপর দাগটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার পিছন থেকে জড়িয়ে ধরলো। আমার কাঁধে থেকে চুলগুলো সরিয়ে গলার দাগটাতে ঠোঁট বুলিয়ে আমার চুলে মুখ ডুবালো। কিছুক্ষণ পর দরজায় নখ পড়ায় আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। দরজা খুলে দেওয়ার পর আশফিয়া ভিতরে এসে আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। দুই ভাই বোন একই রকম। ধুর, সব আন্টিরা চলে আসলো আর অনেক আত্মীয় এসেছে। অনেকেই আমার অনেক প্রশংসা করেছে আর অনেকে উপহারও দিয়ে গেল। আজকের দিনটা ভালোই কাটলো। আমি সোফায় বসে আছি আর আদনান বাহিরে কোনো একটা কাজে গিয়েছে। হঠাৎ আদনান রুমে আসলো আর আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, এইগুলো পরে রেডি থেকো, আমি 9টায় তোমাকে পিক করতে আসবো। এই বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বেরিয়ে গেল। আমি আদনানের কথা মতো 8:30টায় রেডি হয়ে বসে আছি। তারপর কিছুক্ষণ পর আদনান এসে আমাকে নিয়ে গেল। গাড়ি এসে থামলো এক পার্টি ক্লাবের বাহিরে। এখানে নাকি ওর ফ্রেন্ডের বিজনেস সাকসেস পার্টি হবে। ওর ফ্রেন্ডগুলো অনেক ভালো আর ফ্রেন্ডলি। তাদের মধ্যে দুইজন তাদের একজন বউ আর একজন গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। সবার সাথে আড্ডা দিতে কথা বলতে ভালোই লাগছিল। আমি একটি চেয়ারে একা বসে আছি আর আদনান তার ফ্রেন্ডসদের সাথে নাচতে ব্যস্ত। হঠাৎ একটা মেয়ে এসে আদনানকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আদনান মেয়েটাকে দেখে মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, হে এলিনা, তুমি লন্ডন থেকে কবে ফিরলে? কিছুদিন আগে এসেছি, বাট তুমি কিন্তু একদম চেঞ্জ হওনি। একদম আগের মতোই হ্যান্ডসাম, হট, কিউট অ্যান্ড ড্যাশিং আছো আদনান বেবি। তারপর ওরা দুজন একসাথে নাচতে শুরু করলো। এই এলিনা শাকচুনি বিদেশি কুত্তি হারামি ন্যাকা মেয়েটা আমার আদনানের গায়ের সাথে ঘেঁষে ঘেঁষে নাচছে। ধুর। আর আদনান আমাকে দেখিয়ে দেখিয়ে মেয়েটার কোমরে হাত রেখে নাচছে আর আমি এখানে বসে বসে জ্বলছি আর ঠোঁট কামড়াচ্ছি, সাথে নিজের জামা খামচাচ্ছি। উফ। কিছুক্ষণ পর একটা সুদর্শন ছেলে আমার পাশে এসে বসে আমাকে ডান্সের জন্য প্রপোজ করলো। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু আদনানকে দেখি নাচবো বলে হ্যাঁ করে দিই। ছেলেটা আমার কোমরে হাত দিয়ে নাচছে। আমার অনেক আনইজি ফিল হচ্ছিল। তারপর আদনানের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। তাই আমিও ছেলেটাকে সাথে কিছুটা ক্লোজ হয়েই নাচছিলাম। এবার আদনান আমার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ওর ধৈর্যের ভাত ভেঙে গেছে। এলিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার দিকে উচ্চ গতিতে আসছে আর এদিকে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। বাবা গো বাবা, আজকে তো মনে হয় মেরে চামড়াই উঠিয়ে ফেলবে শরীরের এই ডেভিলটা। আল্লাহ বাঁচাও। আদনান আমার কাছে এসে আমার হাতের কবজি ধরে আমাকে সবার সামনে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে গাড়ির দরজা জোরে খুলে আমাকে ভেতরে ধাক্কা দিয়ে বসে আবার ধপাস করার দরজাটা বন্ধ করে দিল। তারপর ফুল স্পিডে গাড়িটা চালিয়ে বাসায় পৌঁছে আবার আগের মতো ধপ করে দরজাটা খুলে আমাকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল।
আর আমার হাত ধরে বিছানায় আমাকে ছুঁড়ে ফেলে দিল। এক হাত দিয়ে শার্টের বোতাম খুলছে আর আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আপনি কি 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 করছেন? তোমার অনেক শখ তাই না ছেলেদের গা ঘেঁষে নাচার? তোমার শরীরে অনেক জ্বালা তাই না? আজকে আমি তোমার জ্বালা দূর করবো, দাঁড়াও। এই বলে আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি আটকানোর চেষ্টা করছি কিন্তু কোনো বাধাই মানছে না। অনেক ধাক্কাচ্ছি কিন্তু এক চুলও সরাতে পারছি না। পুরো শরীরে কামড় বসাচ্ছে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে কিন্তু ওর যেন কোনো দিকে খেয়াল নেই। সে আছি তার প্রতিশোধ নিয়ে। আমার শরীরের শক্তি শেষ হয়ে আসছে আর আদনানের পশুত্ব বেরিয়ে যাচ্ছে। 4 মাস পর। ওই রাতের পর থেকে আমরা দুজন দুজনের সাথে দরকার ছাড়া তেমন একটা কথা বলি না। রাতে ঘুমানোর সময় ও বিছানায় আর আমি সোফায়, এভাবেই কাটছিল আমাদের দিনগুলো। মা, আমার খুব দরকারি একটা কাজ আছে, তাই একটু বাইরে যাব। ও, তা যাও। আসিফকে সাথে করে নিয়ে গেলেও তো পারতে। না মা, ওর অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই ও যেতে পারবে না। তুমি একা যেতে পারবে তো? আশফিয়াটাও কলেজে। না মা, আমি যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে যাও, সাবধানে যেও। আচ্ছা মা, আসি। মাকে বলে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। কাজ শেষে ফেরার পথে কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি জয়। জয় দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে, তুই এখানে কি করছিস? আর কতদিন পর দেখা হলো, কেমন আছিস তুই? এখানে একটা কাজে এসেছিলাম, তুই কেমন আছিস? ভালো। চল, সামনেই একটা ক্যাফে আছে, ওখানে গিয়ে বসি। না রে বাসা। আমার কথা শেষ হওয়ার আগে জয় আমাকে টানতে টানতে একটা ক্যাফেতে নিয়ে গেল। বুঝি না সবাই আমাকে নিয়ে এত টানাটানি করে কেন, ধুর। জয় আর আমি অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে সময়ের ব্যাপারে মনেই ছিল না। জয়, এবার আমি আসি, এমনি অনেক লেট হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। জয় তারপর আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল। রুমে এসে দেখি লাইট অফ করা। লাইটটা অন করে দেখি রুমের সব কিছু ওলটপালট হয়ে আছে আর আদনান একটা টেবিলে এক পা উঠিয়ে তার উপর এক হাত দিয়ে বসে আছে। আমার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ওর এই লোকটা দেখে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। তারপরও সাহস জুগিয়ে প্রশ্ন করলাম, ঘরের এই অবস্থা কেন আদনান? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। এতক্ষণ কোথায় ছিলে? আর বাসায় ফিরতে এত লেট হলো কেন? একটু বাইরে গিয়েছিলাম, একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তাই। তারপর কিছু বলার সুযোগ না দিয়ে আমার কাছে এসে আমার গালে সজোরে একটা চড় বসিয়ে দিল। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। আদনান বলা শুরু করলো, ফ্রেন্ড নাকি প্রেমিক? আমি যতদূর জানি ওই জয় তো তোর প্রেমিকই তাই না? তোকে তোর সাথে আগেও নোংরামি করতে দেখেছি, কিন্তু বিয়ের পর যে তোদের সম্পর্ক থাকবে তা ভাবতে পারিনি। কি ভাবছিস আমি সব জানলাম কিভাবে, তাই তো? আজকে অফিস থেকে বাসায় ফিরছিলাম, ওই ক্যাফের সামনেই জ্যামে পড়ে যাই। যখনই তোকে আর তোর প্রেমিক জয়কে দেখতে পাই, আর আমিও বোকা কাকে কি বলছি। আমার কথায় তো তুই আর চেঞ্জ হয়ে যাবি না। আসলে তোর মতো মেয়েরা কখনো ভালো হতে পারে না, তারা নোংরা নোংরাই থাকে। তুই একটা চরিত্রহীন, খারাপ, বাজে মেয়ে। আদনানের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আর ভিতরে সব কিছু দুমড়ে মুচড়ে যাচ্ছিল। চোখ দিয়ে শুধু পানি পড়েই যাচ্ছে। গালে হাত দিয়ে আদনানের দিকে ছলছল করে তাকিয়ে আছি। আর আমার সামনে একটা বালিশ নিয়ে অন্য রুমে ঘুমোতে চলে গেল। যাওয়ার সময় একটা কথা বলে গেল অসহ্য। যা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। ওই রাতটা আমার না ঘুমিয়েই কেটেছে। সকালে আদনান উঠে নিজের রুমে এসে দেখে আরোহী সেখানে নেই। ও মনে করলো হয়তো মায়ের সাথে নিচে কাজ করছে, তাই বেশি কিছু না ভেবে ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে দেখে বিছানার উপর আরোহীর ফোন তা পড়ে আছে। ফোনটা চেক করে দেখে একটি নাম্বার থেকে অনেকগুলো মিসড কল। এগুলো দেখতে দেখতেই ওই নাম্বারটা থেকে আবার কল এলো। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে, হ্যালো, কে? আপনি কি আরোহীর হাজব্যান্ড? জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি জয়, আরোহীর বেস্ট ফ্রেন্ড। জয় নামটা শুনতেই আদনানের মাথায় রক্ত চড়ে গেল। ও বলতে যাবে তার আগেই জয় আবার বলা শুরু করলো, ওর সাথে কালকে রাস্তায় দেখা হয়েছিল। তারপর আমরা একটা ক্যাফেতে একসাথে বসে কথা বলছিলাম, আর ওকে অনেক উইক লাগছিল। কিছু জিজ্ঞেস করার আগেই ও মাথা ঘুরিয়ে আমার উপর ঢলে পড়ে যায়, তাই আমি ওকে আপনাদের বাসা পর্যন্ত দিয়ে যাই। জয়ের কথা শুনে আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার মানে ও মেয়েটাকে শুধু এতগুলো কথা শুনিয়ে দিল, এত অপমান অসম্মান করলো। জানবি তো কতবার ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ও না বুঝেই ওর জানকে এতগুলো কথা শুনিয়ে দিল, গায়ে পর্যন্ত হাত তুললো। হ্যালো জিজাজি।
হ্যাঁ জয়, আমি তোমাকে পরে কল করছি, এখন রাখি। ফোনটা রেখেই আদনান ধপ করে মেঝেতে বসে পড়লো। না, আমার জাহ্নবীর কাছে মাপ চাইতেই হবে। ও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আর না। এগুলো বলে ও নিচে চলে গেল আরোহীকে খুঁজতে। কিচেনে ওকে না পেয়ে ওর মাকে জিজ্ঞেস করে জানতে পারে সে নাকি সকাল থেকে আরোহীকে দেখেই নাই। পুরা বাড়ি খোঁজার পরও আরোহীকে পেল না আদনান। আরোহীর মায়ের কাছে ফোন করে জানতে পারে ও নাকি সেখানেও যায়নি। ওর সব ফ্রেন্ডদের কল করে কিন্তু ও সেখানেও যায়নি। সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। আদনানের অবস্থা এখন পাগলের মতো। ওদের বাসার গেটের বাইরে বসে আছে, চুলগুলো উলটপালট হয়ে আছে। বাইরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ আদনানের কানে নূপুর আর মনমুগ্ধ করা এক মেয়ের হাসির শব্দ আসছে। সামনে তাকিয়ে দেখে আরোহী বৃষ্টিতে ভিজছে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? ওর বৃষ্টিতে কেন ভিজছো? তোমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? এই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি কি বলছি? এখনই ঘরে আসো। কি হলো, আমার কথা শুনছো না কেন? দেখো, তুমি যদি এখনই ঘরে না আসো আমি কিন্তু তোমার পা ভেঙে ঘরে বসে রাখবো বলে দিলাম। পিছন থেকে মা এসে, এই আসিফ, তুই এগুলো কি বলছিস? কোথায় বৌমা? এখানে তো কেউই নেই। তুমি এসব কি বলছো মা? তুমি কি দেখতে পাচ্ছ না? এই তো আমার জান। সামনে তাকিয়ে দেখে আরোহী সেখানে নেই। জাহ্নবী, তুমি কোথায় গেলে? জাহ্নবী, জাহ্নবী, জাহ্নবী। বাবা, তুই এমন কেন করছিস? বৌমা হয়তো কোনো কাজে বাহিরে গিয়েছে। না মা, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। ও আর আসবে না আমার কাছে। আমার দোষে আজ এমন হয়েছে মা, শুধুমাত্র আমার দোষে। আদনানের মা কি বলবেন বুঝে উঠতে পারছেন না। এখন রাত 10টা বাজে। আদনান এক হাতে সিগারেট নিয়ে ছাদে বসে আছে। সিগারেটের ধোঁয়ার সাথে সাথে নিজের কষ্টগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা তো আর সম্ভব না। ওর জানকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। আজ ওর এই পরিণাম শুধুমাত্র ওর নিজের জন্যই। ও মেয়েটার সাথে যে বিহেভটা করেছে তাতে ওর চলে যাওয়াটাই স্বাভাবিক। সিগারেটের শেষ ধোঁয়াটা সেরে ছোট হয়ে যাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে আকাশের দিকে তাকিয়ে এক মলিন হাসি দিয়ে বলল, ওকে বিয়ে করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু জীবন আজ আমার থেকে প্রতিশোধ নিয়ে চলে গেল। কে যেন আদনানের কাঁধে হাত রাখলো। কে? আদনান পিছনে তাকিয়ে দেখে জাহ্নবী। বেশ ভালোই তো। আমি একদিন বাসায় ছিলাম না বলে আমাকে এখন আপনি জান থেকে জাহ্নবী বানিয়ে দিলেন। এতক্ষণ একটা ঘড়ি ছিল। ও যাকে দেখছে এটা কি সত্যিই ওর জাহ্নবী নাকি এটা ওর কল্পনা? কি হলো? জাহ্নবীর কথায় আদনানের ধ্যান ভাঙলো। এবার ও বুঝতে পারলো যে এটা ওর কল্পনা না, এটা ওর আসল জাহ্নবী, আদনানের জান। আদনান জাহ্নবীর দিকে এক পলক তাকিয়েই ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে বুকে টেনে নিল। অনেক জোরে জড়িয়ে ধরে আছে ওর জানকে। ওই ওই, আপনি করছেনটা কি? এভাবে জড়িয়ে ধরলে তো আমি মরেই যাব। এই মেয়ে বরার নাম মুখে আনলে কিন্তু খবর আছে। এরপর থেকে যেন এসব না শুনি। এ কি, আপনি কাঁদছেন কেন? কই না তো। এই বলে জাহ্নবীর মুখে হাতে অনবরত চুমু দিতে শুরু করলো। এই, আপনি কি করছেন? হ্যাঁ, জানো, আমি ভেবেছিলাম তোমাকে হয়তো হারিয়ে ফেলেছি। জাহ্নবীর দুই গালে হাত রেখে কিন্তু তুমি কোথায় ছিলে? জাহ্নবী কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে কারো শুকনো কাশির আওয়াজ শুনতে পেল। আদনান জাহ্নবী পিছনে ফিরে দেখে জয় দাঁড়িয়ে আছে, আর ওই কাশিটা ওরই ছিল। জয়ের পিছনে এলিনা ও আসফিয়া দাঁড়িয়ে আছে। জয় হঠাৎ বলে উঠল, কি দুলা ভাই, সব রোমান্স যদি এখানেই করে ফেলেন তাহলে বাসর ঘরে কি করবেন? বাসর মানে? হ্যাঁ, বাসর, কারণ আপনাদের আজ আবার বিয়ে হবে। মানে পাগল হলে নাকি তোমরা? জি না, আমরা পাগল হইনি। সত্যিই তোমাদের আবার বিয়ে দেব, কারণ আমরা এখন সবটা জানি যে আগেরবার তুমি আরোহীকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে, কিন্তু এবার ভালোবেসে বিয়ে করবে। কিন্তু ভাইয়া, আর কোনো কিন্তু টিন্তু নয়। তাড়াতাড়ি চল আমাদের সাথে। নিচে সবাই তোদের জন্য ওয়েট করছে। বলেই আসফিয়া আর এলিনা আরোহীকে নিয়ে গেল তাদের সাথে। আর জয় আদনানকে। দুজনেই রেডি হচ্ছে। আরোহী কালো কালারের লেহেঙ্গা পরেছে, চুলগুলো মেসি বেনি করা। আদনান কালো শেরওয়ানি পরেছে, হাতে কালো দামি ঘড়ি, আর চুলগুলো এক সাইডে স্পাইক করা। দুজনকেই অনেক সুন্দর লাগছে। সাজানো হয়ে গেলে এলিনা এবং আসফিয়া আরোহীকে নিচে নিয়ে আসে। আর এদিকে আদনান আর জয় অনেক আগেই নিচে নেমে এসেছে। ভাইয়া, আপনাকে আজ একজনের সাথে দেখা করাবো। কার সাথে? আচ্ছা চলো। একটা মেয়ে কিছুটা দূরে একজন মহিলার সাথে কথা বলছিল। জয় আদনানকে ওই মেয়েটার সামনে নিয়ে দাঁড় করিয়ে মেয়েটাকে ডাক দেওয়ায় মেয়েটা পিছন ফিরে তাকায়। আদনান মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয় আর বলে, যদি আমি ভুল না হই তাহলে তুমি ঋতু, রাইট?
রাইট। যাক বাবা, তাহলে আমাকে মনে আছে। আমি তো মনে করেছিলাম বউকে পেয়ে আমাদের ভুলেই যাবে। তোর আজাইরা বক বক করার অভ্যেসটা এখনো গেল না, তাই না? আজব তো, আমি আবার কি করলাম? আচ্ছা যাই হোক, এত বছর পর তুই হঠাৎ, আর জয় আর তুই দুজন দুজনকে চিনলি কিভাবে? তার মানে জয় তোমাকে কিছু বলেনি? না তো। জয়ের সাথে আমার একটা শপিং মলে দেখা হয়, সেখান থেকেই আমাদের পরিচয়। আমরা বন্ধু হই, আর কখন যে এই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয় তা খেয়ালই করিনি। আর জয় সব সময় বলতো ওর নাকি একটা বেস্ট ফ্রেন্ড আছে, আরোহী নামের। একদিন ওকে আরোহীর পিক দেখাতে বললাম, আর ও তোমাদের বিয়ের পিকটা দেখালো। তখন আমি তোমাদের চিনে ফেলি। আহা, কি প্রেম কাহিনী গো তোমাদের! আর জয় এদিকে লাল গোলাপি হচ্ছে লজ্জায়। আসফিয়া হঠাৎ পিছন থেকে এসে বলে, ভাইয়া ভাইয়া দেখ, ভাবি আসছে। আসফিয়ার কথায় আদনান পিছনে ঘুরে তাকিয়ে দেখে আরোহী আসছে সিঁড়ি দিয়ে। আরোহীকে দেখে আদনানের চোখগুলো যেন ওর দিকেই আটকে গেল। পুরো মায়াবতী লাগছে মেয়েটাকে। আরোহী নিচে এসে আদনানের সামনে গিয়ে দাঁড়ালো, আর ও এখনো আগের মতো হা করে দাঁড়িয়ে আছে। ওই, এভাবে কি দেখছেন? তোমাকে, জানো আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। আগে লাগতো না বুঝি? না তা না, তবে আজ বেশি সুন্দর লাগছে। হঠাৎ আসফিয়া এসে বলল, ভাইয়া ভাবি, তোমরা প্লিজ রোমান্স পরে করো, এখন চলো, তোমাদের সবাই খুঁজছে। তুই বেশি পাকা হয়ে গেছিস। তোমরা ঝগড়া পরে করো, এখন চলো। চলো। হয়ে গেল তাদের বিয়ে দ্বিতীয়বার। আরোহীকে সবাই বাসর ঘরে বসিয়ে চলে গিয়েছে। আজ আবার সেদিনের মতো সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে, যেদিন ও এই বাড়িতে প্রথম বউ হিসেবে এসেছিল। কিন্তু সেদিন আর আজকের দিনটার মধ্যে কত পার্থক্য, তাই না? সেদিনের রাতটাই ছিল শুধু রাগ, অভিমান, ভুল বুঝাবুঝি, প্রতিশোধের আগুন। কিন্তু আজকের রাতটাতে হবে শুধু ভালোবাসার। আজ কোনো ভুল বুঝাবুঝি, রাগ, অভিমান, প্রতিশোধ নেই। আজ আছে শুধু ভালোবাসা। আরোহী এগুলো ভাবছে, আর ওর মুখে এক হাসির রেখা ফুটে উঠল। হঠাৎ দরজা খোলার আওয়াজে দরজার দিকে তাকিয়ে বুঝতে পারলো আদনান ঘরে আসছে। জান। মায়াজড়িত কণ্ঠে বলে উঠল আদনান। আদনানের দিকে এক পলক তাকিয়ে উঠে গিয়ে ওকে সালাম করলো, আর আদনানের দিকে তাকিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আমার গিফট কোথায়? গিফট? কেন জানেন না বাসর ঘরে যে বউকে গিফট দিতে হয়? কিন্তু আমি তো প্রিপেয়ার্ড ছিলাম না। আচ্ছা ঠিক আছে, পরে এটা তুলে নিব। তা তুমি কি গিফট এনেছো আমার জন্য? গিফট তো আনিনি, তবে একটা জিনিস আছে আমার কাছে। কি? চোখ বন্ধ করো। আরোহীর কথা মতো আদনান চোখ বন্ধ করলো। আরোহী আদনানের হাতে একটা কাগজ দিল আর বলল, এখন চোখ খুলো। আদনান চোখ খুলে দেখে ওর হাতে একটা রিপোর্ট। এটা কিসের রিপোর্ট? এটা প্রেগনেন্সি রিপোর্ট, অ্যান্ড আই এম প্রেগনেন্ট। আদনান কথাটা শোনা মাত্র আরোহীকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। তুমি জানো না তুমি আমাকে কত বড় খুশির সংবাদটা শুনিয়েছ, কিন্তু কিন্তু কি? তুমি কাল রাতে কোথায় ছিলে? আমি তো ফ্ল্যাশব্যাক। আদনান অন্য রুমে চলে যাওয়ার পর ও আমাকে আবার ভুল বুঝলো। আমি তো প্রেগনেন্সির রিপোর্ট আনতেই গিয়েছিলাম। এই কথাটা আমাকে বলতেও দিল না। না, এই অবিশ্বাস নিয়ে বেঁচে থাকা যায় না। আমি চলে যাব ওর জীবন থেকে, আর কখনো আসবো না ওর সামনে। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। অনেকক্ষণ ধরে রাস্তায় দৌড়াচ্ছি। কখন যে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে পড়লাম, টেরই পাইনি। গাড়িটার সাথে ধাক্কা খেতে যাব তার আগেই কে যেন আমাকে টেনে নিয়ে রাস্তায় এক সাইডে দাঁড় করালো। যে আমাকে বাঁচিয়েছিল সেটা হলো ঋতু আপি। তুই এত রাতে রাস্তার মাঝে দৌড়াচ্ছিলি কেন? আমি এই দিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তোকে চোখে পড়লো, তাই বাঁচাতে পারলাম। আর যদি আমি এখানে না আসতাম তোর কি হতো বলতো? ভাবতে পারছিস তুই? আরোহী কেঁদেই চলেছে। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, আর জিজু কোথায়? ঋতু আপুকে সব খুলে বললাম। তারপর ঋতু আমাকে ওর সাথে নিয়ে বাসায় গেল। ওই দিন রাতে ঋতু আপুর বাসায় থাকলাম। পরের দিন বিকেলে জয় আসে। ও সব কিছু শুনে অনেক রেগে যায়। কি, তোকে এতদিন আদনান এত অপমান করেছে, এত কষ্ট দিয়েছে, তবুও তুই এতদিন ওখানেই পড়েছিলি? তুই জানিস না আমার বোন নেই, তাই আমার জন্য তুই আমার বোন, আমার এক পৃথিবী তুই। তোর কষ্ট হলে আমার কষ্ট হয়, বুঝিস না তুই? আমি কি মরে গেছি? তুই আমার কাছে চলে আসতে পারলি না? জয়, তুমি এসব কি বলছো?
আদনানের রাগ করার যথেষ্ট কারণ আছে। ও আরোহীকে অনেক ভালোবাসে। ওর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না ও, তাই এমন করেছে। আর ওদের মাঝে যা হয়েছে সব ভুল বুঝাবুঝির কারণে হয়েছে। কিন্তু কোনো কিন্তু না। আর ও প্রেগনেন্ট। এই অবস্থায় আদনানের ওর পাশে থাকা খুবই দরকার। কিন্তু আমি আর ওর কাছে ফিরবো না রে। আমি আমার মায়ের বাসায় চলে যাব। দেখো, এমন করো না। তুই আমার সাথে আমার বাসায় চল। আমি আমার আম্মুর বাসায় যাব। তুই কি আমাকে পৌঁছে দিয়ে আসতে পারবি নাকি আমি একাই যাব? না, চল, আমি তোকে দিয়ে আসি। তারপর জয়ের সাথে বেরিয়ে পড়ি। জয়ের গাড়িতে বসে বাহিরের দিকে তাকিয়েছিলাম। যে রাস্তা দিয়ে সব সময় ও আমাদের বাসায় যেত সেই রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলার কারণে তোমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। তোমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে দেখলাম তুমি তোমাদের বাড়ির গেটের মধ্যে কান্না করছো, জান জান বলে চিৎকার করছো। তখন বুঝলাম তুমি সত্যি আমার জন্য কষ্ট পাচ্ছ। তাই গাড়ি ঘুরিয়ে আবার ঋতু আপুদের বাসায় গেলাম। আমি আর জয় বেরিয়ে পড়ি তোমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাকিটা তো তুমি জানোই। প্রেজেন্ট। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি না জেনে তোমাকে এতদিন কষ্ট দিয়েছি। দেখো, পুরনো কথা তুলে এখন লাভ নেই। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ জান। এখন আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আমাদের মাঝে শুধু থাকবে ভালোবাসা। আজকের রাতটাকে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসাতে ভরিয়ে দিব। নতুন স্বপ্ন বুনবো একসাথে। ভালোবাসি, অনেক ভালোবাসি আমার জানটাকে। আমিও ভালোবাসি আদনান, খুব 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 ভালোবাসি আমার রাগী বরটাকে। আদনান আরোহীর ঘাড়ে নাক ডুবিয়ে দিল, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারা আবার পাড়ি দিল ভালোবাসার রাজ্যে। বেঁচে থাকুক ভালোবাসা।